কেসটাতে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শানোর জন্য কেন আমাদেরকে ছাঁটাই করা হলো। এই ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন, তারপর আমি তো একটা কথা বলছি। এই যে এখন যে নোটিশটা করেছে এর পূর্বের ইতিহাসটা হলো, আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশন করেছিলাম। এটার মেন পিটিশনার আমি নারায়ণ শিক্ষক, যেটি শিক্ষক। তার পরিপ্রেক্ষিতে কেসটা দুইবার হিয়ারিং হয়। তারপরে আমাদেরকে একটা রেমেডি দেওয়া হয়, বলা হয় যে তোমাদের কাছে আইনের দরজা খোলা আছে, তোমরা সেটা কাজে লাগাইতে পারো। তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি। সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয়। যখন হাইকোর্টে কেসটা উঠে, ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল। তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয়। আমরা আবেদন করেছিলাম যেন, যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে, ডাবল বেঞ্চে উঠবে, আমাদের কেসটা যেন আগে হিয়ারিং হয়। কিন্তু আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনেনি। তারা ফুল বেঞ্চের আগে হিয়ারিং করেছে, হিয়ারিং করে ওই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। পরবর্তী সময় 5 মিনিট পরে আমার কেসটা উঠে, আমার কেসটাকে সিমিলার ম্যাটার বলো ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য ফুল বেঞ্চ, এই কথা বলে ডিসমিস করে দেয়। আমরা কিন্তু আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট পাঠিয়েছে হাইকোর্টে, হয়তো হাইকোর্ট আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে। তাই আমরা কি করলাম, ওকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেসটা আবার সাবমিট করলাম। আমি যখন কেসটা সাবমিট করি, তার 20 দিন পরে প্রণববাবু ওনার কেসটা সাবমিট করে। তখন দুইটা কেস কি ট্যাগ করে জানুয়ারির 5 তারিখ হিয়ারিং হয়। বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিকতা আছে, তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলেন। তখন আমরা পিটিশনার ছিলাম 165 জন। ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে। সেখানে 481 জন আবার পিটিশনার যুক্ত হয়। তো যথারীতি 26 ফেব্রুয়ারি কেসটি হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর বিচারপতিগণ দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি, যেটা আমাদের সঠিকই আমাদের যুক্তিগুলা, তারপরও তিনি বললেন না, কেন এমন হলো, আমার কেসটা ডিটেলস জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল, কারণ আমি আর একটু শুনে নিই বিষয়টা কি। তো পরবর্তী সময় তিনি গত 16 এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন। ওই ফাঁকে তখন আমরা আরেকটা এসএলপি করি রেজিনা দেববর্মা নামে। সেখানে 371 জন যুক্ত হয়। এই নিয়ে মোট 1017 জন আমার সাথে যুক্ত হয়। তো বিভিন্ন মিডিয়াতে ওই 700 আসে, 1000 আসে, এটা কেউ না, এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনার সংখ্যাটাই। আর প্রণববাবুর একটা কেস আছে, ওইটাও আমার সাথে যুক্ত হয়, ট্যাগ হয়, ট্যাগ হয়ে হিয়ারিং হয়। এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্য সরকারকে, রাজ্যের শিক্ষা দপ্তরকে শোকজ করেন আর কি, নোটিশ ইস্যু করেন এবং 4 সপ্তাহ সময় দেন। এই আমাদের কেসের মেইন ইতিহাস। এখন আপনারা কি চান? এখন আমরা চাই, বাঁচতে চাই। আমাদের চাকরিগুলো তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যায়নি। আমার একটা প্রশ্ন, আমি আরটিআই করেছি, আমি আরটিআইতে জানতে পারলাম যে আমি পার্টি না। আমার একটা প্রশ্ন, ভারতবর্ষে কি এমন কোনো আইন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কেসের পার্টি না হয় তাকে সাজা দিতে পারে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জানার উদ্দেশ্যে নিয়ে আমরা কেস অগ্রসর হয়েছি। আশা করি যেহেতু আমি পার্টি না, এমন কোনো আইন নেই যে পার্টি ছাড়া তাকে সাজা দেওয়া যায়। তো আশা করি হয়তো এখানে আমি ন্যায় বিচার পেতে পারি। আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা এখন রাজ্যের থেকে কি আশা করেন। আমি নিজেই বলছি, আমরা আশা করি দপ্তর যে ভুলটা করেছে, হ্যাঁ, সেই ভুলটা সংশোধন করতে আমাদের মানবদরদী সরকার সেইটা
দপ্তরকে সাহায্য করবে, যেন ভুলটা সংশোধন করার ক্ষেত্রে সরকার সাহায্য করবে। এবং সরকারও চায় আমরা বাঁচতে। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অর্ডার আসুক, আমরা দিয়ে দেবো, আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তো আর আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু আমরা যে এখানে এসেছি আমরা আইনের ঊর্ধ্বে, আপনারও না। আইন মেনে সবাইকে চলতে হবে। তো এখন যখন একটা সুযোগ এসেছে, আশা করি দপ্তরের ভুলটা সংশোধন করতে আমাদের মানববিরোধী সরকার সাহায্য করবে। এই